নাম বাংলাদেশি ড্রিম। নামটা শুনলে মনে হতে পারে এটা হয়তো বিশাল কোনো স্বপ্ন বা সাফল্যের গল্প, কিন্তু এই নামের আড়ালে আসলে কোন স্বপ্নের কথা লুকিয়ে আছে? চলুন একটা সমালোচনামূলক পর্যালোচনার উপর ভিত্তি করে উপন্যাসের মূল ভাবনাগুলোর গভীরে যাওয়া যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই বাংলাদেশি ড্রিম বিষয়টা ঠিক কী? এটা কি আমরা সাধারণত যে স্বপ্ন দেখি, মানে বড় হওয়া বা সাফল্য পাওয়ার মতো কিছু, নাকি এর অর্থটা আসলে আরও অনেক গভীর? উপন্যাসের একেবারে কেন্দ্রে যে ধারণাটা আছে সেটা বুঝতে হলে প্রথমে এর সংজ্ঞাটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। এখানেই কিন্তু পার্থক্যটা একদম স্পষ্ট। দেখুন, একদিকে আছে আমাদের প্রচলিত স্বপ্ন, সাফল্য, টাকা পয়সা, খ্যাতি, আর অন্যদিকে এই উপন্যাসের বাংলাদেশি ড্রিম, সেটা কিন্তু অনেক বেশি মৌলিক একটা জিনিস। এর মানে বিশাল কোনো অট্টালিকা বা বিশ্বজয় নয়। এর মানে হলো শুধু একটা স্বাভাবিক, নিরাপদ জীবন, এমন একটা জীবন যেখানে ভয়ের কোনো অস্তিত্ব থাকবে না, আর দিনের শেষে একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে। মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশি ড্রিম হলো একটা মরিয়া আকাঙ্ক্ষা, যেখানে মানুষ শুধু স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারটুকু চায়। এমন একটা সমাজ চায় যেখানে ক্ষমতার দাপট বা অস্বাভাবিক মৃত্যুর ভয়ে সারাক্ষণ তাড়া করে বেড়াবে না। এই সামান্য স্বপ্নটুকুই যেন এখানকার মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের মূল শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এত সাধারণ একটা স্বপ্ন পূরণ করাও কেন এত কঠিন? উপন্যাসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই আসল বাধাটা, একটা ভয়ের রাজত্ব যা স্বপ্ন দেখাকেও একটা দুঃসাহসের কাজ বানিয়ে ফেলেছে। যেমন ধরুন উপন্যাসের কাজল আর তার পরিবারের কথা। কাজলের বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিল তারা, আর সেজন্যই পুরো পরিবারটার উপর আক্রমণ নেমে আসে। শুধু একটা ঘটনা, আর তাতেই তাদের স্বাভাবিক জীবনটা রাতারাতি একটা দুঃস্বপ্নে পরিণত হয়। তাদের এই লড়াইটা যেন সাধারণ মানুষের উপর নেমে আসা সন্ত্রাসের একটা জীবন্ত ছবি। এরপর আমরা দেখতে পাই লেখক শফিক তুগলককে, যার কলম কথা বলে, ক্ষমতার ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু রাষ্ট্র যখন নিজেই তার বিরুদ্ধে শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন একজন লেখকের কলমের জোর আর কতটুকু টেকে? এই চরিত্রটা আসলে বুদ্ধিজীবী আর ভিন্ন মতাবলম্বীদের ওপর যে হুমকিটা আসে তারই একটা প্রতীক। আর বিশ্ববিদ্যালয়, সেগুলো যেন ক্ষমতা দেখানোর জায়গা হয়ে উঠেছে, যেখানে ভিন্ন মতকে দমিয়ে রাখা হয়। কিন্তু জুলুম যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন ডাইনিং হলের খাবারের মতো একটা সামান্য বিষয়ই কিন্তু প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে ওঠে। আর ঠিক এই পয়েন্টেই এসে গল্পের মোড়টা ঘুরে যায়। যখন অত্যাচারিত মানুষ ভয়কে জয় করে ঘুরে দাঁড়াতে শুরু করে, তখনই জন্ম হয় প্রতিরোধের। প্রশ্নটা হলো, মানুষের সহ্যের বাঁধ যখন একদম ভেঙে যায়, তখন ঠিক কী ঘটে? যে ভয়টা এতদিন তাদের আঁকড়ে ধরেছিল, সেই ভয়টা তখন কোথায় যায়? পর্যালোচক ভয় উল্টে যাওয়ার এই প্রক্রিয়াটা দারুণভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমে অত্যাচার তার চরমে পৌঁছায়, এরপর মানুষের সহ্যের ক্ষমতা শেষ হয়ে যায়। ঠিক তখনই নির্যাতিত মানুষ একজোট হয়ে রুখে দাঁড়ায়। আর শেষ ধাপে ঘটে সবচেয়ে অবাক করা ঘটনাটা, ভয়টা তার দিক পরিবর্তন করে ফেলে, ফিরে যায় খোদ অত্যাচারীর দিকেই। পর্যালোচক এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন, এটা নাকি উনো খেলার রিভার্স কার্ডের মতো। চিন্তা করুন একবার, এতদিন যারা ভয় দেখিয়ে শাসন করেছে, ভয়টা বুমেরাং হয়ে ঠিক তাদের দিকেই ফিরে যাচ্ছে। অসাধারণ একটা ধারণা, তাই না? আর এই অবস্থা দেখে শাসকেরা তো একেবারে দিশেহারা। তারা বিশ্বাসই করতে পারে না যে সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। তখন তারা এর পেছনে ষড়যন্ত্র খুঁজতে থাকে, কোনো অদৃশ্য শক্তির হাত আছে বলে ভাবতে শুরু করে। কারণটা খুব সোজা, ভয় ছাড়া তাদের শাসনের আর কোনো ভিত্তিই যে নেই। তবে কোনো শিল্পকর্মই তো আসলে সমালোচনার ঊর্ধ্বে নয়। পর্যালোচক উপন্যাসটির শক্তি এবং দুর্বলতা দুটো দিকই কিন্তু তুলে ধরেছেন। চলুন তার সেই নিরপেক্ষ বিশ্লেষণটা একবার দেখে নেওয়া যাক। পর্যালোচকের মতে বইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর সাবলীল গল্প বলার ভঙ্গি আর খুবই ধারালো গদ্য। তিনি লেখকের প্রশংসা করে বলেছেন যে ভয়ের মুখে মানুষের মনস্তত্ত্বকে তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, আর ছোট ছোট আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথে একটা সম্পূর্ণ ছবি তৈরি করেছেন। তবে কিছু দুর্বলতার কথাও তিনি উল্লেখ করতে ছাড়েননি।
তার মতে গল্পের গতি কয়েকটা জায়গায় একটু ধীর, কিন্তু তার মূল আপত্তির জায়গাটা হলো একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে জঙ্গি হিসাবে দেখানো। পর্যালোচক প্রশ্ন তুলেছেন, যেখানে মূল লড়াইটা রাষ্ট্র আর সমাজের বিরুদ্ধে, সেখানে এমন একটা সরলীকরণ গল্পের মূল সুরের সাথে ঠিক খাপ খায় না। এটাকে একটা বেমানানো উপাদান বলে মনে হতে পারে। তো এত সব কিছুর পর আমরা আবার সেই একদম শুরুর প্রশ্নে ফিরে আসি, যে স্বপ্নকে ঘিরে এই পুরো উপন্যাসটা লেখা, সেই স্বপ্ন দেখাটা কি আসলেই কোনো অপরাধ? পর্যালোচক তার লেখাটা ঠিক এই প্রশ্নটা দিয়ে শেষ করেছেন। এমন একটা বাংলাদেশ যেখানে মানুষকে আর ভয় নিয়ে বাঁচতে হবে না, যেখানে ক্ষমতার অপব্যবহার থাকবে না আর মৃত্যু হবে স্বাভাবিক, এমন একটা দেশের স্বপ্ন দেখা কি সত্যি কোনো অপরাধ হতে পারে? প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্যই রইল।